নমস্কার, আমি দেবযানী। আর আজ আমার সঙ্গে আড্ডায় এমন একজন মানুষ রয়েছেন যিনি কলকাতার প্রেমে পড়ে কলকাতায় থেকে গেছেন, আর তার কলকাতা আবেগের আরেকটি নাম হচ্ছে মৃণাল সেন। তার মানে বোঝাই যাচ্ছে আমার সঙ্গে রয়েছেন আজ আমাদের সকলের প্রিয় অভিনেতা এবং পরিচালক অঞ্জন দত্ত। আর অঞ্জনদার সঙ্গে আড্ডা মানেই আমরা জানি কলকাতা, অঞ্জনদার সঙ্গে আড্ডা মানেই আমরা জানি মৃণাল সেন। মানে অঞ্জনদার যে কোনো ছবি নিয়ে যখন কথা বলতে গেছি বা ওনার অভিনীত কোনো কাজ নিয়ে যখন কথা বলতে গেছি, একজন মানুষ এসেছেনই, তার নাম মৃণাল সেন। আর সেই স্যারকে শ্রদ্ধা জানাতেই তার শতবর্ষে তিনি একটি ছবি করেছেন যার নাম চালচিত্র এখন। তো আজ আড্ডা অঞ্জন দত্তের সঙ্গে। অঞ্জনদা, প্রথমেই তোমাকে জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে স্বাগত। থ্যাংক ইউ। তোমার কাছে যেটা এই যে চালচিত্র এখন যে ছবিটা, এটা তো তুমি তোমার জীবন, মানে তুমি যখন ছবিটার ভাবনা নিয়েছিলে আমার মনে হয় কোনো প্রডিউসারের কাছে যাওনি, নিজের যা কিছু ছিল সব কিছু দিয়ে তুমি ছবি করতে শুরু করেছিলে। যা কিছু ছিল না, আমি ধরি না, অসুবিধা নেই, আর ধরি না, মজা হবে। আমি বলছি যা কিছু নয়, আমি তো ছবি খুব বেশি টাকার ছবি করি না, এবং নীলও খুব বেশি টাকার মিউজিক করে না। আমাদের গান থেকে আমরা অনেক টাকা পাই। একটা প্রোগ্রাম এখন ভালো টাকায় আমাদের হয়, এবং একটা কনসার্ট ধরো টোর আমেরিকাতে বা ক্যানাডাতে বা ইউরোপে 20 দিন যদি আমি থাকি, অনেক টাকা ওঠে, সেখান থেকে টাকা বাঁচানো যায়। সেই যে টাকাটা আমরা অ্যাসিমিলেট করে বাঁচিয়ে আমরা দেখলাম নিজের পয়সায় করলে বেটার হবে, আমরা আমাদের মতন করে করতে পারবো, আমরা খুব স্পন্টেনিয়াসলি করতে পারবো, যা প্রাণ চায় করতে পারবো, কাউকে কোনো প্রশ্ন করতে হবে না। আর কি হয়, আমার তো বোঝাতে বোঝাতে প্রাণ বেরিয়ে যাবে প্রডিউসারকে একটা জিনিস দেখে যখন প্রডিউসার, হ্যাঁ রে হ্যাঁ এটা ঠিক, তো কারেক্ট চয়েস করেছো তো, কিন্তু বোঝানো অনেক সময় মুখে বলাটা সম্ভব হয় না। যে আমি একজনকে চাই যাকে দেখতে না অভিনেত্রীর মতো হবে না, খুব ভালো অভিনেত্রী কিন্তু তাকে দেখতে সাধারণ স্ট্রং মানসিকতা একটা মহিলা মনে হবে, একটা খুব গ্রেসফুল স্ত্রী মনে হবে, অ্যাক্ট্রেস হবে না, কিন্তু সে অ্যাক্ট্রেস। এই ব্যাগেজটা এইবার যখন তাকে আমার ডিস্ট্রিবিউটর দেখছে, খুব ভালো লাগছে, বাহ। এবং খুব বেশি টাকার ছবি নয়, তারা দায়িত্ব নিয়ে সুন্দর করেই তারা কিন্তু এটাকে প্রমোট করছে। আমরা কনভিন্স ছিলাম যে আমরা যেটা করবো সেটা যদি অন্তর থেকে করি, তাহলে সেটা লোকে আমাদের গানের মতো ছবিটাও দেখবে। তো সেই জন্যই আমরা নিজেরাই খরচা করে করেছি, যেটা আগে করলে ভালো হতো। আজকে ওনার শতবর্ষে যেভাবে তুমি এসে তোমার ট্রিবিউট দেওয়াটা মানে অনেক দিন ধরেই তোমার মনের মধ্যে ছিল, অ্যাটলিস্ট উনি চলে যাওয়ার পর থেকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই শতবর্ষটাকেই তুমি বেছে নিয়েছো, আর ঠিক জন্মদিনের আগে সেটা রিলিজ করছে। এটা খুব বড় পাওনা, মানে সেটা যদি না করতে পারতাম খুব খারাপ হতো। জন্মদিনটা শেষ হওয়ার জাস্ট আগেই রিলিজ হয়ে যাচ্ছে ছবিটা, এইটা আমার কাছে খুব বড় একটা পাওনা। আমাদের সময় নিয়েছি আমরা, কারণ অনেকগুলো ফেস্টিভ্যালে গেলাম, সেখানে একটা প্রশংসা হলো, তার একটা মানে হলো। এখন ইউরোপে যাবে, স্পেনে ম্যাড্রিডে এটা চুজ করেছে, বার্সেলোনা দেখাবে, এটা তো সাংহাই দেখাবে, কিন্তু কলকাতা রিলিজের পরই দেখাবে, কোনো অসুবিধা নেই। অ্যান্ড এই আমি বলছি যে এই একটা যদি আয় করতাম, মৃণাল দেখতে পেতেন, এইটা একটা দেখতে পেতেন, খুব মজা হতো, এটা তো দেখতে পেতেন। আর একটা হতো যে আগে বলতে অন্য ছবি যদি আগে এরমভাবে করতাম না, আমার ছবিগুলো বেটার হতো, আমার মাঝখানে ছবিগুলো ভালো হচ্ছিল না। মানে এটা কি তুমি নিজেই মাঝে মাঝে ফিল করো যে এটা আমি যদি আরেকটু অন্যভাবে ভাবতাম? মানে আগে আমি বলছি আমার কিছু ছবি ডেফিনেটলি বেটার ছবি হতো। এই ছবিটা আমার পুরনো ছবি, আগেকার ছবি, প্রথম দিকের ছবি, ম্যাডলি বাঙালি, চলো লেটস গো, রঞ্জনা, এই রকম মেজাজের হতে পেরেছে, করতে পারি, সে ফ্রিডমটা ছিল, আমি করতে রিস্ক নিয়ে করে দিয়েছি দুম করে, এবং সেটা ভালো লাগছে।
আচ্ছা, এই যে তুমি যখন মানে আমরা তো এটা থেকে কেন আমরা সবাই জানি যে আমরা তোমাকে বলতাম যে মানুষপুত্র, তুমি হচ্ছে মৃণালবাবুর মানুষপুত্র আর কি। মানে উনি তোমাকে না একটা তিল তিল করে একটা গড়ে কমপ্লিট অভিনেতা বলো, ডিরেক্টর বলো, সমস্ত কিছুই আমার যেন কোথায় যেন মনে হয় তোমার কাজের মধ্যে ওনার একটা ছায়া সবসময় আর মনের মধ্যে কোথাও কাজ করে। হ্যাঁ, স্টাইলিস্টিকলি তো অবভিয়াসলি ওনার হ্যান্ডহেল্ড ক্যামেরা, জাম্প কাটস, ইরাটিকভাবে গল্প বলছেন, গুছিয়ে ঘর সাজিয়ে গল্প বলছেন না। আর 4টে গল্পের ছবি, আমারও 4টে গল্প ম্যাডলি বাঙালিতে, একটা গল্প থেকে আরেকটা গল্প চলে যাচ্ছে, স্টিল ফ্রেম, ফ্ল্যাশ ফরওয়ার্ড, ফ্ল্যাশ ব্যাক, সাবজেক্ট আলাদা, ওনার সাবজেক্ট আলাদা, আমার সাবজেক্ট আলাদা। ওনার হিরো পালাচ্ছে, একটা নকশাল ছেলে পালাচ্ছে, আমার হিরো গিটার বাজায়, কিন্তু স্টাইলটা একরকম। আমি তো আর গোদারের ছবি দেখে এরকম করিনি, আমি তো মৃণাল সেনের ছবি স্টাইলটাকে নিয়েছি, যে স্টাইলটা মাঝখানে আমার হারিয়ে যাচ্ছিল। আই হ্যাভ গট ব্যাক দ্যাট স্টাইল। অভিনেতা হিসেবে উনি তোমাকে চুজ করেছিলেন। তোমার প্রথম পরিচালনা মানে পরিচালিত ছবি দেখে উনি কি বলেছিলেন? খুব ভালো লেগেছিল মৃণালদা, প্রচণ্ড ভালো লেগেছিল বো ব্যারাক্স ফর এভার, প্রচণ্ড ভালো লেগেছিল ম্যাডলি বাঙালি, এবং রঞ্জনা খুব ভালো লেগেছিল, খুব প্রশংসা করেছিলেন এবং এনজয় করেছিলেন। দত্ত ভার্সেস দত্ত, আসলে আমি যখন দেখাতাম ওনাকে, আমি তো সবসময় ফাইনালটা দেখাইনি, আমি কখনো রাফ কাট দেখিয়েছি, যেখানটা একটু কেটে দাও, কখনো সাউন্ড স্টুডিওতে, আমার মনে হচ্ছে তখন একটা পায়ে প্রবলেম হয়েছিল, আমি ওনাকে টানতে টানতে দত্ত সাউন্ড স্টুডিওতে নিয়ে গিয়ে দেখিয়েছিলাম। উনি বলেছিলেন কিচ্ছু কেটো না, ইন্টারভেলের আগেটা একটু ছোট করে দাও, কিচ্ছু করো না, এটা একদম জমে গেছে, খুব ভালো কেঁদে ফেলেছেন, বলে ব্রিলিয়েন্ট ছবি। আর নকশাল ছেলেটা পালিয়ে গেল, ওটা করো না, ও হংকংয়ে না গিয়ে ও হারিয়ে গেল, এরকম একটা করে দাও। না, ও হংকংয়ে চলে যাবে, চেঞ্জ করে যাবে, ও পাল্টে যাবে, ওর ইডিওলজি চলে যাবে, ওরা করবে। হ্যাঁ, সো সামওয়্যার অন দি আদার, আমি সবসময় একটা মৃণালদার না একটা গুণ ছিল, যে সবথেকে বড় গুণ, যেটা পৃথিবীতে খুব কম পাওয়া যায়, খুব বড় মাপের লোক উনি, যে ওনার বিপরীত মতবাদের একটা লোককে জায়গা দিতেন কথা বলতে। আমার তো কোনো মিল নেই মৃণালবাবুর সঙ্গে, অথচ আমাকে ডাকতেন কাছে। মহাজন অসম্ভব ভালো সিনেমাটোগ্রাফার, কিন্তু মানুষ হিসেবে তো মৃণালদার মতো নয়, সারাক্ষণ মদ খেয়ে যাচ্ছে। মৃণালদা এক ছিপি মদ খেলেও এই মনে হচ্ছে আমি মাথা ঘুরছে যেন, মানে এক ছিপিও খায়নি, গন্ধ শুকেছে, না একটু বেশি খাওয়া হয়ে গেছে, এইরকম করছে, তুমি গাঁজা খাচ্ছ, আর না সিগারেট খাচ্ছি। ভীষণ মিশতে পারতেন অল্প বয়সীদের সঙ্গে। সো এই ডিবেটটা ওনার সঙ্গে আমার খুব হতো। তোমার সঙ্গেও তো যে কোনো মানে আজকে ধরো 15-16 বছরের ছেলেদের সঙ্গে তুমিও মিশতে ভালোবাসো এবং তারাও তোমার সঙ্গে বন্ধুত্ব করতে বেশি পছন্দ করে, মানে এটা কি ওখান থেকে? অবভিয়াসলি আমি এই কিছু জিনিস আমি পেয়েছি বলে আমিও সেটা ইমবাইব করে নিয়েছি, যে আমার বিপরীত মতামত আমি আমি মানতে রাজি আছি। মানে এরম নয় যে আমার মতোই তাকে করতে হবে, মানে আমার মতো ছবি তো আর কোনোদিন সৃজিত মুখার্জি বানাবে না, কিন্তু আমি যদি বানাচ্ছি না বলে সৃজিতটা সোল্ড আউট, মাথা খারাপ নাকি? সোল্ড আউট কি? ওর ছবি অন্যরকম করবে, আর আমি সৃজিত ওইটা চলছে বলে আমিও সৃজিতের মতন, মোটেই না, কোনোদিন করবো না, কোনোদিন, কখনো না। ঋতুপর্ণ ছবি একরকম, আমার ছবি একরকম। সো এর তো তা সত্ত্বেও একটা বন্ধুত্ব থাকাটা জরুরি, এই যে সবাইকে একরকম হতে হবে, সবাইকে 100 কোটি টাকার ব্যবসা করতে হবে, সবাইকেই এক অ্যাক্টরকে নিতে হবে, সবাইকেই বলতে হবে যে না আমার ট্রেলারটা না 1 মিলিয়ন ভিউ না হোক, মানে কেন কেউ বলবে আমার ছবি যদি না চলে থাকে তাহলে কি ছবিটা খারাপ? বলো তুমি, ছবিটা তো খারাপ নয়, চলেনি, পরেরটা চলবে, কি আছে, কোনো অসুবিধা নেই। এই অ্যাটিটিউডটা তো ভাল লাগে আমার। কলকাতার এই বেপরোয়া অ্যাটিটিউডটা সবসময় বাঙালির মধ্যে ছিল। রবীন্দ্রনাথ একরকম, শরৎচন্দ্র আর একরকম, উত্তম কুমার একরকম, সৌমিত্র চট্টোপাধ্যায় আর একরকম, হ্যাঁ, নজরুল একরকম,
রবীন্দ্রনাথ আর যে যার মতো করছে, সৌম্য মিত্র একরকম, উৎপল দত্ত আর একরকম নাকি, কিন্তু সবাই মিলে এই শহরটাতে আমরা ছিলাম, ডাইনামিক একটা শহর। এখন কিরকম সবাই একরকম হতে হবে, সবাইকে হিট থিয়েটার করতে হবে, হিট সিনেমা বানাতে হবে। আরে অল্প টাকার ছবিও তো হবে। রাজ চক্রবর্তীর মতন করবে, আমি আমার মতন করবো, দেখা হলে একসঙ্গে গল্প করবো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। মৃণাল সেনের কিন্তু বাসু ভট্টাচার্য এত একসঙ্গে গল্প করতো কী করে, একসঙ্গে মিশতো, এতদিনের সম্পর্ক কী করে হলো। বাসু ভট্টাচার্য প্রিয়াতি ঘর আর পদাতিক তো সম্পূর্ণ আলাদা। এইটাই বলছি। তোমার কি মনে হয় না কলকাতার শহরটা এখন অনেকটা বদলে গেছে? হ্যাঁ, মানসিকতার দিক থেকে অনেকটা বদলে গেছে। এই মিস করি তো, কিন্তু এইখানে যে দাঁড়িয়েছিলাম উপর থেকে কি সুন্দর লাগছে শহরটাতে, যে কত রকম বাড়ি, কত রকম রং, উঁচু উঁচু বাড়ি, বড় লোকদের বাড়ি, আবার ছোট ছোট বাড়ি। এইটা ভিজুয়ালি দেখছি আমরা, ভাল লাগছে, কিন্তু ঈর্ষা, মেটেরিয়াল জিনিসের ওপর চাহিদা, এইগুলো কলকাতা পরোয়া করেনি। এইগুলো একটু বেড়েছে বলে আমার মনে হয়। নিন্দে করা, একটু ট্যাবু বেড়ে গেছে। আগে থেকে আগে ট্যাবুস ছিল না। মানে উত্তম কুমার একজনের সঙ্গে আছেন, আর এক নায়িকার সঙ্গে বিবাহ না করে কিচ্ছু কলকাতা বদলই ছিল না। রকেও আলোচনা হতো না এটা নিয়ে। আজকে মনে হয় ডিজিটাল ওয়ার্ল্ডে গিয়ে কার কি সঙ্গে কি, কার সঙ্গে কার প্রেম হচ্ছে, কার সঙ্গে তোমার বাবা, তোমার কি ভাই, যে করছে কেউ তো বলতে পারেনি। উত্তম কুমার বম্বেতে লোকে ভয় পেয়েছে, উত্তম কুমার মানে মাথা উঁচু করে জীবনটা বেঁচেছেন। সুপ্রিয়া চৌধুরী মাথা উঁচু করে বেঁচেছেন। তো এই মজাটা কলকাতা কেন হারিয়ে ফেলছে আমি জানি। এবার আরেকটা জিনিস যেটা তোমার কাছ থেকে অনেকদিন ধরে জানবো বলে জানা হয় না, তুমি নিজেই যখন বললে যে দেখো আমার প্রথম দিককার বেশ কিছু ছবি ভালো, মধ্যেখানে আমার ঠিক মনে হয়নি, আজকের এই ছবি আবার আমাকে পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এমন অনেকগুলো চরিত্র থাকে তোমার ছবিতে, অ্যাজ আ ডিরেক্টর হয়ে তুমি সেই চরিত্রগুলোকে, মানে তুমি নিজে আর কি সেই চরিত্রগুলো হয়ে ওঠো, এটা কি তুমি একদম সচেতনভাবে, নাকি তুমি মনে হয় না অন্য কোনো আর্টিস্ট নিতাম বা সেটা হলো না নিজের নামে, নাকি এটা একদম সচেতন? ম্যাডলি বাঙালির চরিত্রটা আমি ধৃতিমানের কথা ভেবেছিলাম, কিন্তু রঞ্জনা আমি জানতাম আমি করব। রণদীপের বাবা বীরেন, আমার বাবাটা আমি ছাড়া কেউ করতে পারতো না অত ভালো। এটা মানে আমার দাদু বলেছে, দীপঙ্কর দে আমাকে বলেছে, তুই তোর ছাড়া এত ভালো হতো না। এবং মৃণাল সেন আমি ছাড়া এত ভালো কেউ করতে পারতো না। আমার মৃণাল সেন, অন্য কেউ মানে সৃজিতের মৃণাল সেন ডেফিনেটলি চঞ্চল হতে পারে, কিন্তু আমার মৃণাল সেন আমি ছাড়া কেউ করতে পারতো না। এটা কি আউট অফ ইউর প্যাশন? আমি আমি চিনি যে মৃণালদা এটা করতে করতে মানে কথা বলতে বলতে কাঁধে হাতটা রেখে দেবে এরকমভাবে, সে বলারই করবে না ছেলে না মেয়ে, ঠিক এইভাবেই রেখে দেবে, এই হাতটা এখানে থাকবে, এই হাতটা এখানে থাকবে, কোনো অসুবিধা নেই। এটা মৃণালদা করে। তারপরেই যদি ছেলে হয় তাহলে এরকম একটা করবে, আর দেশলাইট এখানে আসবে, দেশলাইটে দিয়ে ধরিয়ে নিয়ে পকেটে দেশলাইট চলবে। তা আমি জানি, আই নো এক্স্যাক্টলি হাউ ই ওয়ার্কস। কুণাল সেন একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছিল যে বন্ধু, ওর বাবা বলে না, বন্ধু সারা জীবন দৌড়েছে, হাঁটে, তো থেমেছে যখন পড়ে গেছে, দুম করে থেমে পড়ে যাবে না, দৌড়ে হাঁটতে থামা না। মৃণাল তো দৌড়ে থেমে পড়ে গেছে, আবার একটু দৌড়েছে, কখনো হাঁটেনি। সো দ্যাট ইজ, এত ভালো করে মৃণাল সেনকে বোঝা যায়, ইট টুক আ লট অফ রিস্ক। ছবিটা দেখানোর সুযোগ পেয়েছো, মানে কুণালদা দেখেছেন? প্রথমে দেখেছি মীনাক্ষী শেট্টির, সেকেন্ড কুণাল আর নিশা আমার বাড়িতে কলকাতায় এসেছিল। ভাই ঠিক আছে, একে আমার কুণাল আমাকে প্রথম দিন থেকে খুব এনকারেজ করেছে। কুণাল এবং নিশা এত এনকারেজ করেছে আমাকে, আমি খুব গ্রেটফুল, যারা প্রচণ্ড এনকারেজ করেছে। বাড়িটা পুরো দিয়ে দিয়েছিল, সাজিয়েছি আমরা, মৃণাল সেনের পুরোনো চেয়ারটা আমাদের দিয়েছিল। তো ওই বাড়িতে আমরা যখন শুটিং করেছিলাম আমার খুব ভালো লাগছিল, মন খারাপ হতো। হ্যাঁ, মৃণালদা খাটে গিয়ে বসতাম যখন, খুব মন খারাপ হতো। গীতা সেনের সঙ্গে তোমার একটা আলাদা ইকুয়েশন ছিল, উনি তো ভীষণ স্নেহ করতেন তোমাকে। স্নেহ করতেন, বকতেন, যা প্রাণ চায় করতেন। মানে মৃণালদা বকলে গীতাদি সান্ত্বনা দিচ্ছে, গীতাদি বকলে মৃণালদা আছে এই। সো আই ওয়াজ অলমোস্ট লাইক আ পার্সন ইন দ্য হাউস। এবং মানে
এই আর কি, মানে এটা আমার বাড়ির মতন সেকেন্ড হোম ছিল। আর একটা লাস্ট একদম, এই যে তুমি তোমার ছবির মধ্যে আমরা বারবার তোমার যে জীবনটা উঠে আসে এটা আমরা দেখতে পাই, সেটা দত্ত ভার্সেস দত্ত, সেটা রঞ্জনা, মানে পার্ট অফ তুমি সেই মানে কখনো কোনো ঘটনার মধ্যে তুমিই ছিলে। তা এইগুলো যখন আসে তখন পারিপার্শ্বিক বা ইয়ে থেকে তোমার কোনো চাপ, মানে বাড়ির লোকেরা, মানে তুমি চাইছো যে জিনিসটা বাড়ির লোকরা তো সেটা নাও চাইতে পারে এবং তাদের চাওয়ার কথাও নয়, মানুষ তো চাইবে না। তুমি যেভাবে দত্ত ভার্সেস দত্তদের যে জীবনটা তুলে ধরতে পেরেছো, এটা তো অনেকে সেটাকে তুলে ধরার সাহসই নেই। সাহসের থেকেও ইচ্ছে করছে না হয়তো। আমার কাছে সাহস, আমি আমার কাছে মনে হচ্ছে না করলে ফেক লাগবে। আমার বাবা কত গান্ধীজির মতন ছিল, বললে একটা হাসবে লোকে, আমি হাসবো, কিন্তু আমার স্ত্রী অনেক খারাপ তো লাগে, মানুষ এরকম ভাবে দেখাচ্ছে, তুমি একটু অন্যরকম করে দাও। ছন্দা কতবার এটা, অথচ ছন্দা যেগুলো বলে সেগুলো আমাকে একটু ভাবায় যে কতটা দেখাবো। ছন্দা এখানেও এই ছবিটাতে ছন্দা দেখে নিজেকেও দেখেছে তো, আর ছন্দা মেঘলাকে সাজেস্ট করেছে। আর আমি দেখলাম ছন্দার ছবিটা দেখে, সেই সময় ছবিটা দেখে মেঘলার একটা শট আছে যে একজন বোতল রেখে ছবিটার কাছে রেখে দেবে, তো শটটা ছবি থেকে মেঘলার উপর যায়, এক্স্যাক্ট লাগছে। ওই ছবিটা মেঘলার নয় কিন্তু ছবিটা ছন্দার, সেই সময়কার ছন্দার, আর মেঘলা দাঁড়িয়ে কি বিছনা করে বোঝাচ্ছে না, এক্স্যাক্ট লাগছে। তো নিজেকে দেখে ছন্দা কিছুক্ষণের জন্য মানে চুপ করে, কুণালও চুপ করে গেছে, নিশাও চুপ করে, ছন্দাও কিছুক্ষণ চুপ করে গেছে। কিন্তু আই বিন ভেরি অনেস্ট, আমি মিথ্যে কথা বলিনি, আমি পুজো করিনি, আমি দেখিয়েছি যেটা ছিল অভাব অনটন, ইরেসপন্সিবল ডিরেক্টর, ইরেসপন্সিবল অ্যাক্টর, বউগুলো সংসার টানছে, এই বউগুলো যদি দেখে তাদের দুঃখটা বাড়বে, বাটা তুই আজকে এটা সেলিব্রেট করছিস বদমাইশ। কিন্তু এটা আমি দেখিয়ে দিয়েছি যে অনুপ কুমার টাকা নিয়ে আসতো, মানে এ করে নয়, মানে চোখে আঙুল দিয়ে দেখায়নি আমি। কিন্তু স্বরূপ যে আসে, জমিদা টাকা না উদ্ধার করো, এটা আমি দেখি ট্রুথ। একটাই কথা যে চিরকাল তিনি যাকে সত্যিই আর কি মেন্টর এবং তিনি তার পরম বন্ধু আর কি। তাই কলকাতায় 10 তারিখেই মুক্তি পাচ্ছে চালচিত্র এখন, এবং মৃণালবাবু এবং অঞ্জনদার এই কেমিস্ট্রি জানতে, মানে যারা বিশেষ করে অঞ্জন প্রেমী তারা তো দেখবেন এটা ডেফিনেটলি, কিন্তু বন্ধুত্বের গল্প লোকে দেখতে চাইবে, অসম বয়সের বন্ধুত্বের গল্প। প্রাণের বন্ধুকে কিভাবে ট্রিবিউট দেওয়া যায়, ট্রিবিউট শব্দটা এখানে নয়, অ্যাকচুয়ালি প্রাণের বন্ধুর সঙ্গে কি সম্পর্ক হতে পারে সেই সম্পর্কটাই তুলে ধরেছে চালচিত্র এখন। তাই এই ছবিটা কিন্তু হলে গিয়ে একটু দেখতেই হবে, মিস করা যাবে না।